নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। পদ্মপথে বাংলা নিয়ে আমরা নতুন সরকার অর্থাৎ রাজ্যের নতুন বিজেপি সরকার, প্রথম বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকে প্রত্যেক দিন বোঝার চেষ্টা করছি। 9 তারিখ থেকে আপনাদের সঙ্গে রোজ নতুন নতুন অতিথিদের পরিচয় করাচ্ছি এবং সরকারের নতুন নতুন নীতি নিয়ে কথা বলছি। তবে আজকে যে নীতি নিয়ে কথা বলবো সেই নীতিটাকে নতুন নীতি বলতে হচ্ছে, এটাই বোধহয় যথেষ্ট দুর্ভাগ্যের বাঙালি হিসেবে এবং দেশবাসী হিসেবে। তার কারণ দেশের প্রয়োজনে জমি দেব এটা অত্যন্ত পুরাতন একটি নীতি হওয়ার কথা ছিল, তাই ছিল, কিন্তু মাঝখানে তাতে বড়সড় রকমের ছেদ পড়েছিল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে। সে ছেদের দায় জাতি হিসেবে আমাদের বাঙালিদের তো বটেই, দেশ হিসেবে ভারতীয়দেরকেও, ভারতবর্ষকেও পোহাতে হয়েছে বই। কিন্তু সেই ছেদ শেষ পর্যন্ত ছেদ হিসেবেই থেকে যায়নি, তাতে সেটা চিরস্থায়ী ছেদ হিসেবে থেকে যায়নি, তাতে পরিবর্তন এসেছে। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সেই পরিবর্তন এলো, এটাই সব থেকে দুর্ভাগ্যের। তার কারণ এই নীতিতে কোনো রাজনীতি থাকার কথা ছিল না, কিন্তু এসেছিল কালের নিয়মে, স্বাভাবিক নিয়মে, তাই রাজনীতি চলেও গিয়েছে। আজ দেশের প্রয়োজনে, দেশের সীমান্ত সুরক্ষার প্রয়োজনে 15 বছর ধরে যে জমিটা দেওয়া সম্ভব হয়নি, সেটা নতুন সরকার 11 দিনের মধ্যে বিএসএফ এর কাছে হস্তান্তর করছে। আর ঠিক সেখানেই আমাদের প্রশ্ন, অবশেষে পশ্চিমবঙ্গে জিহাদি শাসনের, জিহাদি অনুপ্রবেশের বিপদটা কি কাটল? আসবো সেই বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। বিএসএফ ফোর্সফুলি তাদের পুশব্যাক ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। বর্ডার পাহারা দেয় বিএসএফ, সেখানে পুলিশের এখতিয়ার নেই। তবু সেদিন নিজের দপ্তরের পুলিশের কাছেই জবাবদিহি চাইলেন তৎকালীন পুলিশ মন্ত্রী। কেন? বিএসএফ এর বিরুদ্ধে পুলিশকে উস্কে দিতে? मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলা বিপদ টের পেয়েছিল খাগড়াগড় কাণ্ডে। ততদিনে মাথাচাড়া দিয়েছে মালদা, মুর্শিদাবাদ সহ সীমান্ত লাগোয়া জেলার অস্থিরতা, জনবিন্যাস বদল। সাদরাডির মতো জঙ্গিদের উপস্থিতি দেখেও চুপ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে পদে পদে সংঘাত। অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি, আগে ওগুলোর কাজ শেষ করো, তারপরে আবার দেব। কিন্তু 15 বছরের বিপদ কাটল সরকার বদল হতেই। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটেই বিএসএফকে জমি হস্তান্তরের ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। সেই পথে হাঁটতেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকারের নজরে চিকেন স্নেক। কেন? সামরিক ও কৌশলগত কারণে অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের চিকেন স্নেক। সেখানে চীন ও বাংলাদেশের বিশেষ নজর রয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনগুলির নজরে চিকেন স্নেক। অস্ত্র, মাদক ও জাল নোট পাচারে করিডোর ব্যবহারের চেষ্টা চলছে। আর এই এলাকা দিয়ে সীমান্তে অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ বলেই দাবি গোয়েন্দা রিপোর্টে। যে এলাকায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, ভারত বাংলাদেশ সীমান্ত চ্যাংড়াবান্ধা, এবং আমার ঠিক পেছনে এটা ধরলা নদী, এবং তার পাশে যে এলাকা দেখা যাচ্ছে দূরে, সেটা বাংলাদেশের সীমানা এবং বাংলাদেশের ভূমি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ভারতীয় এলাকা, ভারতীয় ভূখণ্ড। এই এলাকাতেই কোনো কাঁটাতার নেই, চারদিক চোখ ঘোরালেই দেখা যাবে সমস্তটাই একদম খোলামেলা। আর এখান দিয়েই খুব সহজেই গরু পাচার, অনুপ্রবেশ এতদিন ঘটতো, যেমনটা দাবি এলাকাবাসীর। তবে এবার থেকে অনুপ্রবেশ, চোরা পাচারে সাবধান। বুধবারই উত্তরবঙ্গের সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের। ঠিক এখান থেকে আমাদের আজকের আলোচনা এবং বিতর্ক শুরু করবো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি। আমাদের সঙ্গে রয়েছেন নবনির্বাচিত বিধায়ক এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জনবাবু, স্বাগত আপনাকে স্টুডিওতে। নির্বাচনে জেতার পর এই প্রথম এলেন, সেদিক থেকে আমাদের অর্থাৎ টিভি9 বাংলার পক্ষ থেকে আপনাকে
অভিনন্দন এবং শুভেচ্ছাও রইল। অভ্র সেন বিজেপি মুখপাত্র আমার ঠিক পাশেই রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব শ্রীবাস্তব এবং তৃণমূলের পক্ষ থেকেও প্রতিনিধির যোগ দেওয়ার কথা, যে কোনো মুহূর্তে হয়তো এসে পড়বেন। আমি শুরু করি আজকে দীপাঞ্জন বাবুর কাছ থেকে। তার কারণ দীপাঞ্জন বাবুর আজকের পরিচয় বিধায়ক হলো। আমার ধারণা দীপাঞ্জন বাবু এতে বোধহয় দ্বিরুক্তি করবেন না। দীপাঞ্জন বাবু বা দেশের জন্য কাজ করে আসা, দেশকে সার্ভ করে আসা কর্নেল শ্রীবাস্তব নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। তাদের যে কারণেই বোধহয় সব থেকে বড় পরিচয় বা প্রাথমিক পরিচয় থাকে দেশের পরিচয়টা, এবং সেই জায়গা থেকেই দীপাঞ্জন বাবুকে আমি আজকে শুধুমাত্র একজন বিধায়ক হিসেবে না, প্রাক্তন এনএসডি কর্তা হিসেবেই বলবার জন্য আহ্বান করব। শুরুতেই 1 মিনিটের মধ্যে কতটা জরুরি ছিল এবং আমাদের বিপদ কতটা কাটলো বলে মনে হয়, বা কাটা শুরু হলো কিনা বলে মনে হচ্ছে আপনার? 1 মিনিটে দীপাঞ্জন। দেখো, এই জমি হস্তান্তর এবং আমাদের বর্ডারকে সিকিওর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তাতে দুটো জিনিস পরিষ্কার। এক, ইন্টেনশন যেটা আমরা বলি, যেটা আমরা গত 15 বছরে কোনোভাবেই দেখতে পারিনি প্রাক্তন বিধায়িকা বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়। দ্বিতীয়ত, যেটা বলা হয় ইন্টেনশন ঠিক থাকলে আপনি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন এবং সঠিক সময় নিতে পারবেন, সেটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু করে দেখিয়েছেন। বিপদ যে পুরো কেটে যাচ্ছে সেটা আমি বলবো না, আমি বলতে পারি না। এই জন্য, কারণ এই গত 15 বছর ধরে যেভাবে বাংলায় অনুপ্রবেশ হয়েছে, এটা যতক্ষণ 100% আমরা স্যানিটাইজ না করতে পারছি, এবং যেটা আমরা বারবার বলি জিহাদিদের পঞ্চম বাহিনী বা 5th কলাম হয়ে কাজ করেছিল এই তৃণমূল, এই মমতা ব্যানার্জির সরকার, এবং নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি, সেটা ভবিষ্যতে বিস্তারিত বলবো, তাতে এত সহজে বিপদ কেটে গেল বলবো না, কিন্তু বিপদকে চ্যালেঞ্জে নিয়ে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য আবার ধন্যবাদ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে। বেশ, বিপদ এত সহজে কাটলো বলে মনে করছেন না দীপাঞ্জন বাবু। আমি সৈকত গিরির কাছে আসবো। সিপিআই এর পক্ষ থেকে সৈকত রয়েছেন। আমি এর আগেও বহুবার বলেছি, আজকেও আর একবার বলতে, আবার দ্বিতীয়বার বলতে বা বহুবার বলতে আমার আপত্তি নেই যে সৈকত এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন দীপাঞ্জন বাবুদের তুলনায় আদর্শগতভাবে যার অবস্থান হয়তো 180 ডিগ্রি উল্টো দিকে, কিন্তু সৈকতদের দল এমন একটি দল যারা দেশ দল ভাঙার ঝুঁকি নিয়েও দেশ আক্রান্ত হয়েছে এমন একটা সময়ে দেশের পাশে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজও ভারতের মানুষ কমিউনিস্টদের মধ্যে সিপিআইকে আলাদা চোখে দেখেন। আমি সেই ব্রডার অ্যাসপেক্ট থেকেই সৈকতের কাছে জিজ্ঞাসা করবো বা সৈকতকে বলবো 1 মিনিটের মধ্যে তার বক্তব্য পেশ করবার জন্য এই বিষয়টা নিয়ে, পক্ষে বা বিপক্ষে। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য, দেশের সীমান্তকে সুরক্ষিত করবার জন্য যে কোনো রকম সিদ্ধান্ত যদি রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার নেয়, নিশ্চিতভাবে আমাদের দল সেই সিদ্ধান্তের পাশে থাকবে। অতীতের উদাহরণ রয়েছে, ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হতে পারে, কিংবা এই রাজ্যে বামফ্রন্টের জমানায় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন, কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে, কিংবা পরবর্তীকালে ত্রিপুরায় মানিক সরকার থাকাকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে বারে বারে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনো রকমভাবে কম্প্রোমাইজ আমাদের বামপন্থী সরকার বা বামপন্থী নির্বাচিত প্রতিনিধিরা কোনোদিন করেনি। আপনার স্মরণে থাকা উচিত, ত্রিপুরাতে যখন মানিক সরকারের সরকার রয়েছে তখন সীমান্ত সুরক্ষার জন্য এই সীমান্ত এলাকায় বিএসএফের প্রয়োজনীয় জমি ত্রিপুরার বাম সরকার কিন্তু দিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দেননি, তার জন্য মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, সরিয়ে দিয়েছেন। সীমান্ত এলাকায় যাতে সাধারণ মানুষ, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা যাতে সুনিশ্চিত করা যায়, এই দেশের বুকে যাতে আতঙ্কবাদ, জঙ্গি ষড়যন্ত্র সবটাকে বন্ধ করা যায়, তার জন্য সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিন্তু আমি শেষ করব যে কথা বলে, পরিশেষে একটাই আহ্বান, একটাই প্রশ্ন নতুন নির্বাচিত সরকারের কাছে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, ডবল ইঞ্জিন সরকার, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে কি করে? শুধুমাত্র কি সীমান্ত জমি না দেওয়া কারণ? তাহলে কাশ্মীরের যে বর্ডার এলাকায় জঙ্গি অনুপ্রবেশ হলো, কিংবা চিকেন নেক এলাকা, কিংবা তার উপরে সিকিম বর্ডার বা চায়না বর্ডারে যে জায়গাগুলো চীন দখল করে রেখেছে, কিংবা কোথাও না কোথাও বাংলাদেশের বারে বারে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, সেগুলো তো জমির জন্য সবটা নয়। তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্রের বিএসএফ এর যে দপ্তরের আন্ডারে, তাদেরকেও নজরদারি রাখতে হবে, তাদেরকেও আতস কাছের তলায় রাখতে হবে। বেশ, সৈকতের বক্তব্য শেষ হয়েছে। ধন্যবাদ সৈকত। আমার সঙ্গে কৃষাণু মিত্র, যেমনটা বলছিলাম আপনাদেরকে, তৃণমূলের পক্ষ থেকেও যোগ দেওয়ার কথা, কৃষ্ণবাবু যোগ দিয়েছেন আমার সঙ্গে। আমি অভ্রর কাছে আসবো। বিজেপির পক্ষ থেকে অভ্র সেন মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। অভ্র, আপনার বক্তব্য 1 মিনিটে, তারপর আমি কৃষ্ণবাবুর কাছে আসবো। দেখুন, আমি তৃণমূলের ব্যাপারে খারাপ কিছু বলবো না, কারণ আমি তৃণমূলের ফ্যান, একটা অসাধারণ দল। আমি সেটা কেন বলছি বলুন তো? অগাস্ট 2025-এর পিআইবির প্রেস রিলিজ কি লেখা আছে বলুন তো?
আমাদের রাজ্যে বর্ডার ফেন্সিং এর জন্য যেই জায়গাটা দেওয়ার কথা ছিল আগের তৃণমূল সরকারের, তার জন্য পয়সা নিয়ে নিয়েছে কেন্দ্র সরকার থেকে। তারপর নাকি মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন জায়গা দেব না। দারুণ দল, এই দলের ফ্যান হন আমি কোথায় যাব বলুন তো? এই দল এমন একটা দল, যেই দল একটা এমন জিনিস করে দেখিয়েছে যে জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিম বলে একটা সন্ত্রাসবাদী সংগঠন, তার নেতা নিজে জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে নিজের মা বউ বাচ্চা কাউকে মনে করেনি, মনে করলো কাকে? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিডিও বার্তা দিয়ে বলছেন যে যদি পশ্চিমবঙ্গকে কেউ ভারতবর্ষ থেকে আলাদা করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাহলে এই দলকে তো নমস্কার করতেই হবে, অসাধারণ দল। আর খালি কি এখানে শেষ? তৃণমূলের আরো অনেক গুণ আছে। ওমর ফারুক একজন জঙ্গি ধরা পড়লো অন্য রাজ্যের এসটিএফ এর হাতে। তারপর আমরা জানতে পারলাম ওমর ফারুকের মা বলছে ছেলে তো আমার তৃণমূল করে। মানে যেই ছেলে সকালবেলা তৃণমূল করে সেই ছেলে রাতের বেলা জঙ্গি হিসাবে কাজ করে। আর আমরা কি ভুলে যাব 10,000 খারিজি মাদ্রাসাকে পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যে অনুমোদন দিয়েছিল। এনআইএ পরিষ্কার বলেছে খারিজি মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। তারপরেও ওই খারিজি মাদ্রাসাকে স্কলারশিপ, ট্যাব, সাইকেল এগুলো দিয়েছিল তৃণমূল সরকার। এদেরকে তো নমস্কার করতেই হবে। এক লাইন বলে শেষ করছি, তৃণমূল সরকার যে নির্লজ্জতার জায়গা দেখিয়েছে, এটাতে আমাদের পুরো ন্যাশনাল সিকিউরিটি কিন্তু বিপন্ন হয়ে গেছিল। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবঙ্গ সরকার সেটা 11 দিনে করতে পারছে, এদের ইন্টেনশন কোটা যেটা দীপাঞ্জন দা বলছিলে সেটা ছিল না বলেই 15 বছর তারা জমি দেয়নি। তারা মনে করেছিল এই জমিটা তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু না, এটা রাষ্ট্রের সম্পত্তি, জমি দিতেই হতো। বেশ, কৃষাণবাবু, কৃষাণ মিত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1 মিনিট। দেখো, ব্যাপারটা হচ্ছে না, শাসককে অনেক বেশি রেসপন্সিবল হতে হয়, কথাবার্তাগুলো একটু মেপে ঝুপে বলতে হয়। প্রথম কথা বলে রাখি যে আমাদের বর্ডার যেটা ম্যান করা হয় সেটা হচ্ছে, তার পুরো দায়িত্ব হচ্ছে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্টের। তার একটা ছোট অংশ হচ্ছে এই বর্ডার ফেন্সিং। আমি বলে রাখি, এখন শুধু বাংলাদেশের সাথে যদি দেখি যে যা বর্ডার আছে তার মধ্যে সবথেকে বেশি বর্ডার পশ্চিমবাংলার সাথে আছে। 19% পশ্চিমবাংলার ইন্ডো বাংলা বর্ডার সেটা আনফেন্সড আছে। কিন্তু অপরদিকে যদি দেখি আসামের 12% এখনও আনফেন্সড, যেখানে প্রায় 15 বছরের মানে তৃতীয় বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার চলছে। মিজোরামে 32%, মেঘালয়তে 30% এবং ত্রিপুরাতে 3%, পশ্চিমবাংলাতে 19%। তাহলে সাকুল্যে বাংলাদেশের সাথে যদি আমি পরিসংখ্যান দেখি, সব থেকে বেশি আনফেন্সড বর্ডার হচ্ছে মিজোরামে, তারপরে মেঘালয়, তারপরে পশ্চিমবাংলা এবং তারপরেই আসাম। পশ্চিমবাংলা আসাম পিটোপিটি সব থেকে কম, তাও আনফেন্সড বর্ডার ত্রিপুরাতে আছে 3%। এবার এটার তুমি মাপঝোপ নিয়ে নাও। পাকিস্তানের সাথে যদি আমি বর্ডার দেখি, নেপাল, ভুটান, মায়ানমার, পরিসংখ্যান কি বলছে? আজকে শুধু মায়ানমার, যেখানে রোহিঙ্গা সমস্যা সব থেকে বেশি, মায়ানমারের সাথে মণিপুরের লার্জলি আনফেন্সড, এটা পরিসংখ্যান বলছে। নাগাল্যান্ড মোস্টলি আনফেন্সড, অরুণাচল প্রদেশ, চায়না এবং মায়ানমার মোস্টলি আনফেন্সড, সিকিম, চায়না এবং ভুটান মোস্টলি আনফেন্সড, উত্তরাখণ্ড, চায়না এবং নেপাল মোস্টলি আনফেন্সড, হিমাচল প্রদেশ, চায়না আনফেন্সড, লাদাখ, কাশ্মীর আমি বাদ দিলাম, বিহার, নেপাল বর্ডার ওপেন, উত্তরপ্রদেশ, নেপাল বর্ডার ওপেন, ওয়েস্ট বেঙ্গল, নেপাল ভুটান বর্ডার ওপেন, সিকিম, নেপাল ভুটান বর্ডার ওপেন। তাহলে জঙ্গিরা যদি আসতে চায়, আমরা দেখেছিলাম আমাদের একটা বিমান কিভাবে অপহরণ করা হয়েছিল, আমরা নেপাল থেকে কিরকম উগ্রপন্থী আক্রমণ দেখেছি। তাহলে এই যদি আমি ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্টে যে লেজার বিম দেওয়া, লেজার এনাবেলড যে ক্যামেরা, যেইগুলো নাকি আমাদের স্যাটেলাইট ইমেজের সাথে লিঙ্ক, এগুলো অজিত দোভালকে বলতে শুনেছিলাম, উই উইল মেক বর্ডার ফেন্সিং রিডান্ডেন্ট। এটা আমরা 2017-18 অজিত দোভালকে বলতে। খোলা বিতর্কের জন্য বাকি অংশটুকু দীপাঞ্জনবাবু হাত তুলেছেন আমি জানি, কিন্তু এখনো কর্নেল শ্রীবাস্তব এখন পর্যন্ত বলা বাকি আছে। আমি কর্নেল শ্রীবাস্তবের কাছে যাবো। কর্নেল রাজীব শ্রীবাস্তব, আমি শুরু করেছিলাম দীপাঞ্জন বাবুকে দিয়ে, একজন ফোর্সের মানুষকে দিয়ে। আমার কাছে দীপাঞ্জন বাবু আজও প্রায়োরিটাইজড হন ফোর্সের মানুষ হিসেবে, দেশকে সেবা করা একজন মানুষ হিসেবে। আমি ঠিক সেই জায়গা থেকে আপনাকে দিয়ে এই 1 মিনিটের বলা রাউন্ডটা শেষ করব, পক্ষে বিপক্ষে আপনার বক্তব্য 1 মিনিটে। কর্নেল শ্রীবাস্তব। অদ্ভুত আরম্ভ আছে, প্রচন্ড আরম্ভ আছে। আজকে এই কাঁটাতারের কথা বলা হচ্ছে কেন জানেন? আমার আগে যে বক্তা ইনি ছিলেন, যে টিএমসি, ওনার লজ্জা নেই, উনি মিসগাইড করছেন। ওনার বর্ডার গেছেন, ওনাকে জিজ্ঞেস করুন, উনি কোনোদিন বর্ডারে গেছেন? উনি যাননি। আর জেনে বুঝে
এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনার মার্চ 2024 একটা আওয়ামী লীগের এমপি এসেছিলেন, কচু কাটা করা হলো কেন জানেন? গোল্ড স্মাগলিং, 600 কোটি টাকার গোল্ড স্মাগলিং। তাই ইনি মিসগাইড করছেন। ইন্টিগ্রেটেড ইনি কি জানেন বা বর্ডারের সম্বন্ধে? এনার বলার যতগুলো জিনিস আছে এনার উপরে একটা এফআইআর করা দরকার আছে মিসগাইড করার জন্য পাবলিককে। ইনি পাবলিক ডোমেনে এসে এরকম কথা বলছেন। ইনি প্রি মুভ রিজিম জানেন কেন কোনো ইনফিল্ট্রেশন হচ্ছে না? আমাদের মায়ানমার সঙ্গে প্রি মুভ রিজিম আছে, কেন ইনফিল্ট্রেশন হচ্ছে না? কেন আমরা বলছি না? ইনি বোঝেন না বর্ডার, আর ইনি মিসগাইড করছেন আমাদেরকে। প্রথম আমি বলছি তাই যে কাঁটাতার আছে, এই কাঁটাতার ম্যানমেড, এই কাঁটাতার এই দিকে আর ওই দিকে জিনিসটা ইন্টারলিঙ্কড আছে। এরা থেকে বলুন, আজকে আমাদের যখন এখানে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে ওখানে যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা বাংলাদেশের মধ্যে হচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন এই ইউনুস টাইমে 2 বছর হলো, 2024 থেকে 2026 12 ফেব্রুয়ারি 2026 কতগুলো হিন্দু বাংলাদেশি হিন্দুকে মারা হলো, ওখানে কতজন আমার মা বোনকে মারা হলো, একটা শব্দ আমরা শুনতে পারিনি। কর্নেল এই শ্রীবাস্তব, কাঁটাতার 1 মিনিট শেষ হয়েছে, আমি আপনার কাছে ফিরবো খোলা বিতর্কের সময়। নিশ্চিতভাবে আপনার প্রাথমিক বক্তব্য বুঝেছি, অনেকগুলো হাত উঠেছে, কিন্তু প্রথম আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো, কারণ কৃষ্ণবাবু বলবার সময় দীপাঞ্জন বাবু সম্ভবত ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্টের পার্ট বা আনফেন্স পার্টটার সময় হাত তুলেছেন। দীপাঞ্জন বাবু প্লিজ। না, আমি কৃষাণুবাবু সম্ভবত, ওনাকে আমি কি বলবো, মানে ভাগ্য ভালো যে গুগল ব্যাপারটা ছিল। অনেক লোক ন্যাশনাল সিকিউরিটি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গুগল বাবার সাহায্য নেন, গুগল বাবাকে জিজ্ঞাসা করে 2-4টে শব্দ লিখে নেন এবং সেখানে এসে উগড়ে দেন। এর ভেতরে যেটা কর্নেল শ্রীবাস্তব বলছিলেন যে এদের বাস্তব সম্পর্কে কোনো আইডিয়া নেই, জীবনে কোনোদিন কোনো বর্ডার দেখেন। আমি জাস্ট বলি, উনি হয়তো জানেন না যে ইনফিল্ট্রেশন 2 রকমের। একটা সাধারণ মানুষ যারা চাকরি বা কাজের জন্য আসছেন, আরেকটা হয় জিহাদিদের। এবং জিহাদিদের ইনফিল্ট্রেশন এরা অনেকগুলো স্তরে হয়। প্রথম, এরা বর্ডার ক্রস করলো। দ্বিতীয়, বর্ডার ক্রস করার পরে এখানে তারা থাকার জায়গা পাচ্ছে কিনা, নিরাপত্তা পাচ্ছে কিনা। তৃতীয়, তাদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ওখানকার মানুষ বা প্রশাসন তৈরি করে দিচ্ছে কিনা, এবং সেই ডকুমেন্টের সাহায্যে তারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে পারবে কিনা। এবং এই জিনিসটা কিন্তু যে রাজ্যগুলোর নাম বললেন, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কোথাও হয় না। এটা কিন্তু পশ্চিমবঙ্গে হয়। এবং আমরা হাজার হাজার উদাহরণ দেখেছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, তৃণমূলের নেতারা, তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন ফেক আধার কার্ড বানিয়ে দিচ্ছে, ফেক পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। এগুলো বোধহয় কৃষাণুবাবুর গুগলের ওই পেজের মধ্যে ছিল না, উনি অর্ধেকটা মুখস্থ করে সেখানে আউড়ে দিয়েছেন। ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্টে যদি আমরা একটা আলাদা প্রোগ্রাম করি, আমি শিওর উনি 1.5 মিনিটে বেশি বলতে পারবেন না, কারণ উনি গুগলে ওইটুকুই লেখা আছে। না, সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা ওইখানেই যে তৃণমূল দলটিকে আমি জিহাদিদের দল কেন বলি। পাকিস্তানের মন্ত্রী, এমপি, সেন্ট্রাল ইসলামাবাদের এমপি, পাকিস্তান পিপলস পার্টির মোহাম্মদ শাহাদুদ্দিন, সে ভিডিও আমার কাছে আছে, তোমরাও দেখিয়েছো, যিনি একটা প্রেস কনফারেন্সে একজন জার্নালিস্টকে বলছেন যে 370 আমরা ফিরিয়ে আনবো, কাশ্মীরকে ভারত থেকে আমরা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সে সাংবাদিক বলেছিলেন কি করে আপনি এত কনফিডেন্সে বলছেন? তো উনি বলছেন ভারতবর্ষ বিরাট দেশ, হিন্দুস্তান, এবং আমাদের অনেক কোট আনকোট এমপ্যাথাইজার রয়েছে। নাম বললেন অরুন্ধতী রয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অরবিন্দ কেজরিওয়াল, এবং আমাদের বাংলার প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাকিস্তানে বসে কাশ্মীর নিয়ে বলছে ইনশাল্লাহ ফিরিয়ে আনবো, আর বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য উনি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। 1.5 বছর ধরে আমি বহু টিভি চ্যানেলের বিতর্কে বলেছি যে আপনি মমতা ব্যানার্জি, আপনি একজন জিহাদি, আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, আর না হলে আপনি এটা নিয়ে কমেন্ট করুন। উনি একটা কিন্তু রিজয়েন্ডার দেননি। জসিমউদ্দিন রহমানির ভিডিও আমি লিক করেছি, আমার এগেন্স্টে আমি তখন দিয়েছি, এবং এটা সম্ভবত 167 বার, যে আপনি হয় জিহাদি আর না হলে আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, অথবা আপনার দলের কেউ একটা রিজয়েন্ডার দিন। আমি কৃষাণুবাবুকে বলবো মোহাম্মদ জসিমউদ্দিনের বক্তব্যটা একটু রাখুন, তারপর এই ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে আপনি কথা বলুন। আমি একটা কথা বলে দিই, এক হচ্ছে দীপাঞ্জন দা এখন বিধায়ক, নিশ্চিতভাবে বিজেপির বিধায়ক হয়েছেন বলে হয়তো কংগ্রেস, তৃণমূল, লেফট সবাইকে একত্রে ফেলে দিলেন। পাকিস্তানের ওই ইন্টারভিউতে কোথাও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নাম নেই। আর আমাদের বামফ্রন্টের কাশ্মীরের একমাত্র বিধায়ক ইউসুফ তারিগামি ওই আতঙ্কবাদীদের হাতে তার পরিবারের অর্ধেক সদস্যকে হারিয়েছেন।
পাকিস্তানের কোনো জঙ্গি নেতা আতঙ্কবাদের সঙ্গে আমাদের কোনো কালে কমিউনিস্ট পার্টির সম্পর্ক ছিল না, বরং আমার দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। আমি জাস্ট মনে করিয়ে দিলাম। সে তো কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে থাকতেই পারে। আমি কৃষ্ণবাবু হাত তুলেছেন, আসবো কৃষ্ণবাবু, আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দেবো। অধ্যাপক ঝন্টু পড়াই, এক রাউন্ড সবার কথা শোনা হয়ে গেছে, দীপাঞ্জন বাবুর পাল্টা বক্তব্য শোনা হয়ে গেছে, আপনার বিশ্লেষণ চিকেন স্নেক নিয়ে আপনার নির্দিষ্ট কিছু কাজও ছিল, বিশেষ কাজ। আমি সেই জায়গা থেকে আজকে আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে একটা বড় সময় কাটিয়েছেন, একটা বেলা পুরো কাটিয়ে ফেলেছেন চিকেন স্নেকের খুব কাছ থেকে। প্লিজ ঝন্টু বাবু। দেখো, চিকেন নেকটা হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে বিপজ্জনক একটা নেক, এবং দুর্ভাগ্যজনকভাবে ওটা ভারতবর্ষের মধ্যে পড়ে আছে। 60 কিলোমিটার দীর্ঘ। থামাচ্ছি অধ্যাপক ঝন্টু পড়াই, আমি আপনাকে আবার বলবার সুযোগ দেবো। এই মুহূর্তে নবান্ন সভাঘরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন নবান্ন সভাঘরে, তার কারণ এখানেই আর কিছুক্ষণ বাদে যে জমি হস্তান্তর নিয়ে আমরা এত কথা বলছি, আনুষ্ঠানিকভাবে সেই জমি হস্তান্তর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন বিএসএফ এর কাছে। আপনারা মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা সুব্রত গুপ্তকে দেখতে পাচ্ছেন, রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল তাকেও আপনারা দেখতে পেলেন। কিছুক্ষণের মধ্যে সেই জমি হস্তান্তর হবে, আপনারা সেই ছবিও দেখতে পাবেন। অধ্যাপক ঝন্টু পড়াই, প্লিজ যদি কন্টিনিউ। এই যে বাংলাদেশ এবং নেপালের সাথে ভারতের এক্সিসে 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রস্থ, যেটা 7 সিস্টারে অ্যাড করার একমাত্র মাধ্যম, যেখানে তুমি 130 কিলোমিটার দূরে ঢোকালাম। মানে চায়না যদি শিলিগুড়ি হয়ে ভারতে ঢুকতে চায়, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টা নয়, 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। তুমি এইরকম একটা ভয়ানক জায়গা, যেখানে বাংলাদেশ মক ডিল করছে চায়নার সাথে, যেখানে চায়না পাকিস্তান বাংলাদেশের এক্সিস করে নিয়ে ওই করিডোরে বারবার থ্রেট করছে। তুমি যদি একটু ব্যাকলকে যাও, এই তথাকথিত ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কি বলেছিল, আমরা বাংলাদেশ আর ভারত মানে পশ্চিমবঙ্গের যে বর্ডার অংশটা, সেখান দিয়ে সবকিছু বন্ধ করে দেবো গরু পাচার বাদ দিয়ে। অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, কিষাণুর যে কথাটা বললো, ভুলটা কোথায় হয়েছে? বাকি রাজ্যগুলোর মধ্যে যে বর্ডারের পার্টগুলো বলছে, সেটা যদি সত্যি হয়, সেগুলো একটা বড় অংশ জলাভূমি। দ্বিতীয়, ভূগোলীয় ব্যবস্থায় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সাথে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীদের তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, সেপারেশন করতে পারবে না, কারণ উভয়ই বাংলাভাষী। তৃতীয় একটাই কথা, তুমি জানো পশ্চিমবঙ্গে দিয়ে, আমার কথা নয়, তৎকালীন বাম সরকারের রিপোর্ট ছিল মনমোহন সিং সরকারের কাছে, পশ্চিমবঙ্গ দিয়ে সুখদেবপুর, মালদার ওই বর্ডারের ওপারে গোডাউন 140টার উপরে গোডাউন, যেখানে FICN ফেক ইন্ডিয়ান কারেন্সির মাধ্যমে মুদ্রা জিহাদ করা হচ্ছে, সেটা তৃণমূলের সময় কিন্তু কন্টিনিউয়াস হয়েছে। ঠিক, আমি আসবো। দীপাঞ্জনবাবু হাত তুলেছেন, আমি খেয়াল করেছি, কিন্তু কৃষ্ণবাবুর কাছে আমার আসতে হবে। কৃষ্ণবাবু, এই গৌরবজনক মুহূর্তটার শরিক আপনারা হতে পারতেন, সাক্ষী আমরা থাকতে পারতাম, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা দিয়ে যেতেন। ভিতর থেকে বলুন তো, কোথাও আফসোস হচ্ছে না এই ছবিটা দেখে? আমার পরিষ্কার কথা হচ্ছে যে, আমার কথার মধ্যে যদি কেউ যুক্তি না পায়, যদি কেউ তথ্য না পায়, সেটা প্রতি উত্তরে তারা বলুক। কিন্তু এত উত্তেজনা কেন, এত বিদ্বেষ কেন? আমার বিরুদ্ধে FIR করবেন, যদি বেআইনি কিছু করে থাকে নিশ্চয়ই করবেন, 100 বার করবেন, ওটা আপনার অধিকার। কিন্তু এইখানে আলোচনা করতে এসেছি, দয়া করে এত বিদ্বেষ ছড়াবেন না, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরা তথ্য রাখছি, আপনি পাল্টা তথ্য রাখবেন। এক মিনিট রাষ্ট্রদ্রোহীদের উপর বিদ্বেষ হবে, প্রতিটা জায়গায় করব। আরে নিশ্চয়ই করবে। আর উনি 56,000 আমাদের কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন, আমার বিরুদ্ধে নয় করতেন। আপনি নয়, উনি। আরে আমি বলছি, আপনাদের যেটা আইনি আছে আপনারা করবে, 100 বার করবে, তো সেটা করুন। আগে আপনি বলছেন, আমি থামাচ্ছি সবাইকে। 1 মিনিট, আজকে কত কিলোমিটার দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাকে যেতেই হবে। কৃষ্ণবাবু, আমি নিশ্চিতভাবে আপনাকে বলার সুযোগ দেবো পরে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। After long time, BSF as well as the Government of India approached state government to hand over the adequate land to complete the fencing in Indo-Bangladesh border. But earlier state government did not respond. They denied. Due to their non-cooperation, our safety and security of our great nation as well as our beloved state are facing very dangerous situation. Finally, change happened and a true patriotic government started their journey. Within
2 weeks, our bureaucrats, especially the land department under the guidance of Honorable Home Secretary and Chief Secretary, they are now ready to hand over a portion of land. Now we are ready to hand over 27 kilometer fencing land along with few border outpost lands and BSF infrastructure development land. আমরা আজকে মিলিত হয়েছি আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার, যা আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার, বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে, অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিতেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার
দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। একটু পরেই আধিকারিক স্তরে মাননীয় ডিজি বিএসএফ, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন অফিসার, তিনি জঙ্গলমহলেও কাজ করেছেন 2008-9, আমি ওনাকে পার্সোনালি চিনি। তিনি পশ্চিমবঙ্গকে অত্যন্ত ভালোবাসেন। তাকে আধিকারিকরা জমি হ্যান্ডওভার করবেন। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার দেশপ্রেমিক রাষ্ট্রবাদী জনগণ এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমি এবং অন্যান্য আধিকারিকরা, অন্যান্য বিএসএফের অফিসিয়ালরা আমরা এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই হ্যান্ডওভারের সাক্ষী হিসেবে থাকব। আমি এর সাথে দুটো বিষয় আপনাদের উল্লেখ করব জনগণের জ্ঞাতার্থে। স্ট্যান্ডিং আমাদের যে প্রসিডিওর ছিল তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ। 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ, এবং নদিয়ার আপনার কৃষ্ণনগর পিডি 18/5, রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট 18/5, নর্থ 24 পরগনাতেও 18 তারিখ হয়েছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে, 19/5-এ হয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে, আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাউথ 24 পরগনাতে 14/5-এ হয়েছে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। আমি আরেকটা ঘোষণা করে মূল কর্মসূচিতে চলে যাব। সেটা হলো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন
তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে? धन्यवाद सर. I'll now request DG BSF to please say a few words. थैंक यू. माननीय मुख्यमंत्री महाशय, রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যার, সব থেকে আগে আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্যে বা ইনফ্রাস্ট্রাকচার জন্যে বা একটা সিনার্জি আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে। এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে আমরা একটা আমূলচূল পরিবর্তনটা দেখলাম। আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্যে যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আর একটু সুদৃঢ় হবে এবং ন্যাশনাল সিকিউরিটি পক্ষ থেকে এটা খুবই একটা জরুরি ছিল স্যার। ইতিমধ্যে গত 10 দিন ধরে স্যার আমাদের অনেক ডিস্ট্রিক্ট লেভেলে বা অফিসাররাও এসেছেন, বিএসএফ এর প্রাঙ্গণে এসেছেন স্যার। ওনারা ঘুরে গিয়ে দেখেছেন কি কী আমাদের ইস্যুগুলো আছে। আমাদের একটা নির্দিষ্ট কোঅর্ডিনেশন মেকানিজম থাকে স্যার প্রত্যেক রাজ্যে যেখানে আমাদের বর্ডারগুলো আছে, সেটা আমরা অলরেডি শেয়ার করেছি স্যার। যে কিছু তালিকাতে যে স্মাগলারদের তালিকা হয় বা যারা স্মাগলিং মধ্যে যুক্ত থাকেন, এই সমস্ত তালিকাগুলো আমরা এইগুলো পারসিউ করে যারা এইগুলো কার্যকলাপ সঙ্গে জড়িত ওদেরকে স্যার যে আছে আমরা ধরবো এবং ওদেরকে যে আছে স্টেট প্রশাসনের সঙ্গে আমরা লিস্ট এটা করবো স্যার। আমাদের পুরোটাই বিশ্বাস যে আমাদের বিএসএফ ইনফ্রাস্ট্রাকচারটা একবার হয়ে যাওয়ার পরে যে আমাদের বর্ডার সুরক্ষা আর অধিক মজবুত হবে স্যার, এবং এটা লাভটা স্টেটও পাবে এবং ভারতবর্ষের যে আন্তরিক সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে এটা দীর্ঘদিন ধরে যে আছে এটা জিনিসটাও পূর্ণ হবে স্যার। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনার অনুমতি নিয়ে আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাই স্যার। So we will request Chief Secretary sir and DG BSF sir to please come forward and handover of deeds relating to 43 acres of purchased land in 5 districts. Thank you, sir. I will now request Home Secretary and ADG BSF to kindly come forward for handing over of sanction order for transfer of 31.9 acres of government vested land in 9 cases to BSF. I'll request Home Secretary ma'am to please give the vote of thanks and
বিএসএফ এর ডিজি প্রণব কুমার তার হাতে জমি হস্তান্তর করলেন রাজ্য প্রশাসনের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এই ছবি সঙ্গে রেখেই আমরা বিতর্কের বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। কৃষ্ণবাবু কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সৈকত গিরির একটা চ্যালেঞ্জ ছিল দীপাঞ্জনদার উদ্দেশ্যে, দীপাঞ্জনবাবুর উদ্দেশ্যে। দীপাঞ্জনবাবু কোনো উত্তর? হ্যাঁ হ্যাঁ প্লিজ, খুব কম সময় হাতে। আমি আবার বললাম সংক্ষেপে যে আমার উপর রাগ হতেই পারে, কিন্তু বাস্তব হলো যে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট দিয়েই আমরা বর্ডার সুরক্ষা করি, তার একটা ছোট্ট অংশ হচ্ছে বর্ডার ফেন্সিং। দ্বিতীয় হচ্ছে আচ্ছা তালিব হোসেন তো বিজেপির নেতা ছিল, জঙ্গি প্রমাণিত হয়েছে। ধ্রুব সাক্সেনা বিজেপির যুব মোর্চার নেতা ছিল, সে আইএসআই চর প্রমাণিত হয়েছে। অপারেশন সিঁদুরের পর হাজার জন চর ধরা পড়েছে অন্যান্য রাজ্যে। ওমর ফারুকের নেতা নাকি তাহলে তারা কারা? প্লিজ 555 কিলোমিটার এরিয়া আনফেন্সড এখনো পর্যন্ত, তার 27 কিলোমিটারের জমি আমরা দিতে পারলাম। এটা ছোট অংশ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস বা কৃষ্ণবাবুরা এখনো মনে করছেন। দীপাঞ্জনবাবু, এটাই কি সব থেকে বড় বিপদ বলে মনে হয়? দীপাঞ্জনবাবু, সব থেকে বড় বিপদ এইখানেই আমার পাশে দাঁড়িয়ে। আমি তোমাকে এক্ষুনি শোনাচ্ছি, আমার কাছে ভিডিওটা এক্ষুনি রয়েছে। 4 মিনিটের একটা 4 সেকেন্ডের একটা বক্তব্যে ভারতীয় কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এদেরও নাম বলা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই কমিউনিস্ট পার্টির বিপ্লবী সেটা দেখিয়ে দিও। মাঝখানে বলেনি দীপাঞ্জনবাবু, মন দিয়ে শুনে। আমার কথা হচ্ছে বিপদ যেটা আমি বলেছিলাম, বিপদ আমার কিন্তু জিহাদিদের নিয়ে নয়, বিপদ এই পঞ্চম বাহিনী যারা তৃণমূল বা সিপিআই বা কমিউনিস্ট পার্টির নাম নিয়ে দেখুন আপনাদের ইতিহাসের রাস্তা পুরো ফেলে দিয়েছেন। আমাদের কম আপনি জানেন ভক্ত প্রতিপন্ন করা আপনার রাজনৈতিক উদ্দেশ্য, দেশের উপর আপনার কমিটমেন্ট নেই, আপনার গুগলের উপর কমিটমেন্ট, আর গুগলের কথাই আওড়াতে হবে, তাই শেষ করলেন গুগল দিয়ে। কর্নেল ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট কতটুকু জানেন? জীবনে দেখেছেন বর্ডার? জীবনে দেখেছেন বর্ডার? জমিটা বিক্রি কর্নেল শ্রীবাস্তব কিছু বলতে চাইছেন। কর্নেল রাজীব শ্রীবাস্তব প্লিজ। যে পার্টির মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর রিজাইন করেননি, আর ওপার থেকে আওয়াজ উঠছিল যে আমরা 17 কোটি বাংলাদেশ তোমার সঙ্গে আছি, তুমি একটা নতুন বাংলা করে দাও। ও পার্টি কি বলবে আমাদেরকে? ইনি কোনোদিন বর্ডারে যাননি, ইনি কথা বলছে ইন্টিগ্রেটেড ডিফেন্স, ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট। যিনি জানেন এর আগে পুলিশ কি করছিল পশ্চিমবঙ্গ পুলিশ, বিএসএফ কাজ হয়। বেশ কর্নেল শ্রীবাস্তব, আমার সময় সংক্ষেপ শেষ করতে হবে। অপরা হাত তুলছেন, যদি কিছু বলার থাকে অপরা একদম সংক্ষেপ। আমি বাম প্রতিনিধিকে খালি একটা কথা বলবো, ওনার মনে থাকা দরকার গণশক্তি বলে যে সিপিএম এর মুখপত্র রয়েছে, যখন ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট হয়েছিল নির্লজ্জের মতো গণশক্তিতে যারা ছাপিয়ে নেপালকে সাপোর্ট করেছিল তারা আজকে বড় বড় কথা বলছে। এরা তো দেশ বিরোধী, দেশদ্রোহী। তখন তো কমিউনিস্টদের সরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য দেশ বিরোধী, দেশদ্রোহী। আবার বলছি, ক্যাটাগরিক্যালি বলছি। অধ্যাপক ঝন্টু বড়াই, লাস্ট থেকে দেখো, শেষ করবো আমি। ভারতবর্ষে এমন কোনো আঞ্চলিক বা কেন্দ্রীয় সরকার হয়নি যারা দেশের স্বার্থ, দেশের সুরক্ষার খাতিরে রাজনীতি করেছে। 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট বলেছে, তুষার মেহতা সলিসিটর জেনারেল, যে হুজুর জমি দিচ্ছে না রাজ্য, সীমান্তে জমি নীতি কঠিন থেকে কঠিনতর করছে এই রাজ্য সরকার। সময় একদম শেষ, আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে। যেহেতু নাম ধরে উল্লেখ করেছে, আমার একটা কথা বলার, দেখুন কমিউনিস্টরা বিজেপি সবচেয়ে বড় শত্রু হবে, এটা আমাদের কাছে সম্মানের। দুই হচ্ছে গোটা দেশের বদলে আপনারা সরকারে আছেন, আমার সময় একদম শেষ করতে হবে। আমি শুধু আরেকবার একটা কথা মনে করে দিয়ে শেষ করব, কে কার শত্রুতা দেশের ভিতরে করলেন, কে কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, আমার মনে হয় সেটা মুলতবি রাখার দিন আজকে থেকে শুরু হওয়া উচিত, অন্তত আজকের এই ছবিটা দেখার পর। এই অন্তর্দ্বন্দ্বের জন্যই কিন্তু এককালে ওই কতিপয় মির্জাফরকে ঘুষ দিয়ে এদেশে ক্লাইভদের সাম্রাজ্য স্থাপন হয়েছিল। আমরা কি এখনো এই দেশের ভিতরে শত্রুতা নিয়ে মাথা ঘামাবো, নাকি বর্ডারের ওপারের শত্রুতাগুলো নিয়ে মাথা ঘামাবো, যার জন্য এই 15 বছরে যে জমি দেওয়া যায়নি তা 11 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া গেল? মনে হয় এখানে আমাদের মাইন্ডসেটটা ঠিক করার প্রয়োজন এসে পড়েছে। আজকের বিতর্ক এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন বিতর্ক নিয়ে একই সময়। সঙ্গে থাকুন TV9 বাংলায়।